আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি গ্র্যাভিটির খুবই চমৎকার এবং কনফিউজিং একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। কনফিউজিং এই কারণেই বললাম, কারণ এই ধরনের ম্যাথ নরমালি যেটা হয় যে বেশিরভাগ স্টুডেন্টই মনের ভুলে এমনভাবে করে দিয়ে আসে যে করার সময় সে টের পায় নাই যে সে আসলে ভুলভাবে করে দিয়ে আসছে, কারণ সুন্দরভাবে আনসারটা মিলে যায়। কিন্তু পরবর্তীতে যদি একটু কনসেপচুয়ালি সে চিন্তাভাবনা করে, তখন সে নিজেই বুঝতে পারবে যে ম্যাথটা সে ভুল করে দিয়ে আসছে। এরকমই একটা ম্যাথ হচ্ছে এটা। আমরা স্টেটমেন্টটাকে পড়ে ফেলি। এ এবং বি, এই যে দুইটা বস্তু, তাদের প্রত্যেকের ভর, একজনের ভর হচ্ছে 1 কেজি, একজনের ভর হচ্ছে 2 কেজি। দুটি বস্তুকে 1 মিটার দূরত্ব থেকে ছেড়ে দেওয়া হলো যাতে তারা পারস্পরিক আকর্ষণের কারণে চলা শুরু করে। বি এর দ্রুতি 3.6 সেন্টিমিটার পার আওয়ার যখন, তখন এ এর দ্রুতি কত এবং ওই মুহূর্তে এ ও বি এর দূরত্ব কত হবে। ঠিক আছে, তো আমরা একটু ভিজুয়ালি বোঝার চেষ্টা করি যে আসলে কাহিনীটা কি। দেখো, এই হচ্ছে 1 কেজি ভরের বস্তু, এই হচ্ছে 2 কেজি ভরের বস্তু, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তারা পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থাকবে। এই অবস্থা থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়া মানে কি? ছেড়ে দেওয়া মানে হচ্ছে তাদের শুরুতে বেগটা শূন্য ছিল। ঠিক আছে, তো এই যে 1 মিটার দূরত্বে তাদেরকে আমরা ছেড়ে দিলাম, তারা পারস্পরিক আকর্ষণের কারণে একজন আরেকজনের দিকে এগোতে থাকবে। সো সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে এই যে বি এর বেগ যখন 3.6 সেন্টিমিটার পার আওয়ার, তখন এ এর বেগটা কত? ঠিক আছে, এবং প্রশ্ন আরেকটা আছে, সেটা হচ্ছে যে তখন এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব কত? দিস ইজ দ্য কোয়েশ্চেন। এখন মাই কোয়েশ্চেন ইজ, হাউ ডু ইউ অ্যাপ্রোচ? তুমি পরীক্ষার হলে এই প্রশ্নটা দেখার পরেই, ধরো হাতে তোমার সময় অনেক কম, কিভাবে অ্যাপ্রোচ করতে পারো সেটা হচ্ছে আমি একটু ডিসকাস করি। কারণ আমি অনেককে এই প্রশ্নটা দিয়েছি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি স্টুডেন্টরা এইভাবেই অ্যাপ্রোচ করে, যেভাবে আমি এখন দেখাবো। দেখো, তুমি প্রথমে ধরে নিবা যেহেতু দুইটা বস্তু, আমি একটু এঁকে দেখাই, তাহলে কথা বলতে সুবিধা হবে, না আঁকলে আবার হয় না। ওকে, ধরো দুইটা বস্তু আছে তোমার এখানে, এটা হচ্ছে 1 কেজি ভরের বস্তু, এটা হচ্ছে 2 কেজি ভরের বস্তু। তো এটা 1 কেজি, একটা 2 কেজি ভরের বস্তু, তো তুমি স্বাভাবিকভাবেই নিউটনের মহাকর্ষীয় সূত্রটা অবধারিতভাবে নিয়েই আসবা, যে এফ ইজ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার, তাই না? তো সেখান থেকে তুমি তাদের পারস্পরিক বলের মানটা, যে মানটা দুইজনের জন্যই সমান, সেটা বের করে ফেলতে পারলা। এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ যে ফর্মুলাটা আছে, সেটা থেকে তুমি যার যার ত্বরণ বের করে ফেললাম। মনে করি 1 কেজি ভরের বস্তুর ত্বরণটা A1, 2 কেজি ভরের বস্তুর ত্বরণটা A2, কারণ ভর ডিফারেন্স, ত্বরণ তো আলাদা হবেই, তাই না? এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে, তুমি তো হিসাব করবা কি, যে যখন 2 কেজি ভরের বস্তুর ভর বেগ যখন বা দ্রুতি যখন 3.6 সেন্টিমিটার পার আওয়ার, ওই হিসাবে আর কি তুমি এসে এককে নিয়ে যাবা। তো তুমি দেখবা যে 2 কেজি ভরের বস্তুটা কত সময় পরে এই যে 3.6 কিলোমিটার সেন্টিমিটার পার আওয়ারে চলে যায়। তুমি সেই সময়টা বের করে ফেললে। এখন তুমি বের করবা কি, ওই একই সময়ে 1 কেজি ভরের বস্তুটা A1 ত্বরণে কত বেগ পাচ্ছে। তো তুমি সেটা ক্ষেত্রে আলাদাভাবে বের করবা। এই যে 1 কেজি ভরের বস্তুর জন্য V সমান U প্লাস এটি দিয়ে তার মতো করে তুমি তার বেগটা পেয়ে গেলা। তাহলে স্বাভাবিকভাবেই তোমার তো কাজ শেষ। এখন তুমি কি করবা, এই যে S সমান UT প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে হিসাব করবা যে 2 কেজি ভরের বস্তুটা কতটুকু গেছে ওই সময়, এবং আলাদাভাবে হিসাব করবা 1 কেজি ভরের বস্তুটা ওই একই সময়ে কতটুকু গেছে, তাই না? তাহলে সরণটাও পেয়ে গেলা। তো 2 কেজি ভরের বস্তু যদি এইটুকু আসে, 1 কেজি ভরের বস্তু যদি এইটুকু আসে, তো তখন মনে করো তাদের মধ্যবর্তী দূরত্ব তুমি ইজিলি এখানে এইটুকু বের করে ফেলতে পারবা। খুব সুন্দরভাবে গোছানো অবস্থায় তোমার আনসারটা মিলে যাবে, আনসার করে তুমি দিয়েও আসছো। বাট ঘটনা হচ্ছে এটা একটা রং প্রসেস, এই ম্যাথটা হয় নাই। কেন হয় নাই সেটা এখন বোঝার চেষ্টা করো, ঠিক আছে? অথবা তুমি ভিডিও পজ করে বোঝার চেষ্টা করো যে তুমি কী ভুলটা করছো। এই পুরা প্রসেসের পুরোটাই যে ভুল, সেটা তুমি নিজে চিন্তা করতে পারো। এখন তুমি যদি পজ করে না দেখতে চাও, তাহলে লেটস কন্টিনিউ উইথ মি। কেন এটা ভুল হয়েছে এখন আমরা একটা বোঝার চেষ্টা করি। খেয়াল করো, বস্তুদ্বয় একে অপরের দিকে অগ্রসর, আমি ক্যাজুয়ালি বলি, এগুলো তো আমি লিখে রাখছি, বাট আমি মুখে বলি তোমাদেরকে। দেখো, তুমি এই যে বললা 1 কেজি ভরের বস্তু, আর এই যে বললো 2 কেজি ভরের বস্তু, তুমি যে বলটা হিসাব করে বসে আসো GM1 M2 বাই ডি স্কোয়ার, সেই বলটা কি কনস্ট্যান্ট? সেই বলটা তো কনস্ট্যান্ট না। কেন না? কারণ একটু পরেই তো 1 কেজি ভরের বস্তু এখানে, 2 কেজি ভরের বস্তু এখানে, তো তখন কি তাদের মধ্যবর্তী দূরত্ব কমে যাবে না? তো দূরত্ব কমে গেলে কি বলের মান বেড়ে যাবে না? কারণ তুমি তো পড়ছো মহাকর্ষীয় বলটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো দূরত্ব কমতে থাকলে বল বাড়তে থাকবে, বল বাড়তে থাকলে ত্বরণ বাড়তে থাকবে। সো তুমি যে কাজগুলো করছো, এই যে একটু আগে যে কাজগুলো করছো তুমি এখানে, সেখানের প্রত্যেকটা সূত্র, এই যে এই সূত্রটা, এই সূত্রটা, এই যে এই সূত্র, এই সূত্র, এই সূত্র, এই সবগুলোর জন্যই তো তোমার মানে সুষম ত্বরণটা মাস্ট। তুমি যে এই যে V সমান U প্লাস এটি ইউজ করছো, আর S সমান UT প্লাস হাফ এটি স্কয়ার ইউজ করছো, এই দুইটা সূত্রের জন্য তো তোমার ত্বরণটা সুষম ত্বরণ হওয়া মাস্ট। বাট তোমার এই কেসে তুমি দেখো কন্টিনিউয়াসলি ত্বরণ পরিবর্তন হচ্ছে, কারণ বস্তু দুইটা একে অপরের দিকে এগোতে থাকবে। তো তাদের মধ্যবর্তী আকর্ষণ বল, এই যে লেখা আছে এখানে, ফলে তাদের মধ্যবর্তী আকর্ষণ বল বাড়তে থাকে,
আর বাড়তে থাকে লেখার কথা ছিল, থা লিখে দিই, বাড়তে থাকে। সুতরাং এখানে তাদের ত্বরণও বাড়তে থাকে। সো জানা কথা, সুতরাং এখানে সমত্বরণ কাজ করে না। সমত্বরণ যদি কাজ না করে তুমি কিভাবে সমত্বরণের সূত্রগুলো ব্যবহার করবা, যেখানে v সমান ut ইজ অনলি ভ্যালিড ফর কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, অথবা s সমান ut প্লাস হাফ ইট স্কোয়ার যে তুমি ব্যবহার করছো সেটাও কিন্তু তোমার ফিক্সড ত্বরণের জন্য ব্যবহারযোগ্য, এছাড়া এই দুটা ব্যবহার করা যাবে না। তো তুমি যে কাজটা করে ফেলছো, ওকে। সো আমি আশা করি তুমি তোমার ভুলটা বুঝতে পারছো। এখন আমরা দেখি এই ম্যাথটা কিভাবে সঠিকভাবে করা যায়। কনজারভেশন অফ এনার্জি নিশ্চয়ই তুমি চেনো, এতদিনে জেনে নেওয়ার কথা। কনজারভেশন অফ এনার্জি 19 থেকে পড়ে আসতেছো, তাই না? কনজারভেশন অফ মোমেন্টাম, দুটাই তোমার এখানে লাগবে। কেন দেখবা। কনজারভেশন অফ এনার্জি কি, কোনো একটা সিস্টেমের উপর যদি বাহ্যিক কোনো বল কাজ না করে, আমি এখন ডিটেলে যাব না বাহ্যিক বল মানে কি বোঝায় না বোঝায়, এগুলো অনেক কথা বলা হয়েছে, তুমি অনেক পড়ছো এগুলো। আমি জাস্ট বললাম যদি বাহ্যিক বল কোনো কাজ না করে সেই ক্ষেত্রে কোনো একটা সিস্টেমের মোট শক্তি সবসময় কনজার্ভ থাকবে, অর্থাৎ তার বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল একটু আগে যা ছিল একটু পরেও তাই থাকবে, যদি ইফ দেয়ার ইজ নো এক্সটার্নাল ফোর্স, ওকে। আর কনজারভেশনের মোমেন্টাম তো 9-10 থেকে পড়ে আসছো, সেটা কি ওই একই কথা, একই রকমভাবে একটা সিস্টেমের যে কোনো অবস্থায় মোট ভরবেগ সেম থাকবে, অর্থাৎ একটু আগে মোট ভরবেগ যা ছিল একটু পরেও মোট ভরবেগ তাই থাকবে, প্রোভাইডেড দ্যাট ওখানে কোনো এক্সটার্নাল ফোর্স ছিল না। তো দুই ক্ষেত্রেই শর্ত কিন্তু সেম, কোনো এক্সটার্নাল ফোর্স থাকতে পারবে না, কোনো এক্সটার্নাল ফোর্স থাকতে পারবে না, ওকে। আর যদি এক্সটার্নাল ফোর্স থাকে সেক্ষেত্রে ওটার দ্বারা কোনো কাজ হতে পারবে না। সো সেই কেসটা আমি যাচ্ছি না, আমাদের এখানে কোনো ওইরকম গ্যাঞ্জাম নাই, আমাদের এখানে কোনো এক্সটার্নাল ফোর্স নাই, ওকে। সো নর্মালি ম্যাথ দেওয়ার সময় এইসব কেস চিন্তা ভাবনা করেই স্যাররা দিয়ে দেন, এক্সটার্নাল ফোর্স আসলে ওইভাবে থাকে না, ওকে। সো এখন আমরা ম্যাথটা করি। এই যে 1 কেজি ভরে সব কিছুতে আগেই দেখানো হয়ে গেছে, 1 কেজি 2 কেজি এইসব হিসাব। এখন আমরা এই যে শক্তির সংরক্ষণশীলতার সূত্রটা ব্যবহার করি। আমি যদি একটু মনে করে দিই তোমাদেরকে, যে মহাকর্ষ চ্যাপ্টারে আমরা কিন্তু বিভব শক্তির সূত্রটা পড়ছিলাম কি, মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর, মনে আসছে নিশ্চয়ই। এখন এই যে বিভব শক্তিটা কিন্তু আসলে দুইটা বস্তু নিয়ে হয়, জোড়ায় জোড়ায় থাকে বিভব শক্তি, ঠিক আছে। যেমন ধরি এখানে 1 কেজি ভরের বস্তু আর এই হচ্ছে 2 কেজি ভরের একটা বস্তু, এই দুই বস্তুর মিলিত যে বিভব শক্তিটা সেটা হচ্ছে মাইনাস জি যার যার ভরের গুণফল ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব। তো আমি লিখলাম, এবং এটা নেগেটিভ থাকবে। সো মাইনাস, কারণ বিভব শক্তি নেগেটিভই হয়। ডিটেলটা থিওরিটা তুমি মহাকর্ষ চ্যাপ্টারে যদি পড়ে থাকো ভালো মতো, হালকা পাতলা যদি রিডিং পড়ে থাকো তাহলে তুমি জানো যে এটা নেগেটিভ হয়, ঠিক আছে। আচ্ছা, তো মাইনাস জি এম এ এম বি বাই আর, এটা হচ্ছে তাদের এই অবস্থায়, মানে 1 মিটার দূরত্বে থাকা অবস্থায় তাদের বিভব শক্তি। এখন যেহেতু বলছিলাম আমরা এখানে যে তাদেরকে ছেড়ে দেওয়া হলো, মানে কি তাদের ব্যাগটা শূন্য ছিল, তাহলে 1 কেজি ভরের বস্তুর অথবা এর শুরুতে গতিশক্তি শূন্য, বি এরও শুরুতে গতিশক্তি শূন্য, তাই না। এখন পরবর্তী, এটা তো হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট, একদম শুরুর কথা। যখন বি 3.6 সেন্টিমিটার পার আওয়ার বেগে আসে, এর বেগ আমরা বের করতে চাই, এই যে অবস্থাটা যেটা হচ্ছে আমাদের উত্তরের অবস্থাটা, যে অবস্থার জন্য আমি এক্স বের করতে যাচ্ছি, ভি এ বের করতে যাচ্ছি, সেই অবস্থায় হচ্ছে আমরা এই পাশে লিখলাম। তো দুই অবস্থায় তো আমার মোট শক্তি সেম থাকতেই হবে, তাই না। শক্তির সংরক্ষণশীলতা নীতিতে এই কথাই বলে। তো এই অবস্থায় তাদের বিভব শক্তি কত, এই যে সিস্টেমের বিভব শক্তিটা কত, ওই যে আগের মতোই মাইনাস জি এম এ এম বি, এই যে এ এর ভর বি এর ভর ডিভাইড বাই তখন তাদের মধ্যবর্তী দূরত্ব এক্স, এই যে জি এম ওয়ান এম টু বাই এক্স, এই সূত্র। এখন কিন্তু তাদের দুইজনেরই গতিশক্তি আছে, ঠিক আছে। সো এ এর গতিশক্তি কত, হাফ এম এ ভি এ স্কোয়ার প্লাস হাফ এম বি ভি বি স্কোয়ার, ঠিক আছে। সো এখন আমরা জাস্ট মানগুলো যা যা জানি সেগুলো বসাই দিই। এম এর মান কত, এর ভর তো 1 কেজি, বি এর ভর তো 2 কেজি, আর তাদের দূরত্ব তো শুরুতে কত 1 মিটার, তো এগুলো বসাই দিলাম, 0 0 তো আসেই। আর এটা এখানে একবার মাইনাস একবার প্লাস কেন হয়ে গেছে, এইসব নাই, মাঝে মধ্যে টাইপিং মিস্টেক হয়ে যায় আর কি। সো এই যে মাইনাস জি, এখানে তো আবার সেম কথা, জি এই যে এম এর জায়গায় 1, এম বি এর জায়গায় 2 ডিভাইড বাই এক্স, কারণ সেকেন্ড কেসে তাদের মধ্যবর্তী দূরত্বটা এক্স, প্লাস হাফ 1, এই যে এ এর ভর হচ্ছে 1 আর এর বেগ তো আমরা জানি না, তো ভি এ স্কোয়ার প্লাস হাফ বি এর ভর হচ্ছে 2, এবং বি এর বেগে যে 3.6 সেন্টিমিটার পার আওয়ারকে তুমি যদি কনভার্ট করো, এটা তো আবার তোমার মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়া উচিত, তাই না। তো তুমি কী লিখবা, 3.6 সেন্টিমিটার পার আওয়ার মানে সেন্টিমিটার মানে 10^2, আর আওয়ার দিয়ে হিসাব মানে সেকেন্ডে নিলে 3600 দিয়ে ভাগ করতে হবে। সো এটা করার পরে এটাই আসে 10^5, সো বেগের বর্গ। খেয়াল করো এই ইকুয়েশনটা থেকে তুমি কিন্তু ভি এ এক্স দুইটাই বের করতে পারবা না, কারণ এটা একটা ইকুয়েশন যেখানে তোমার আননোন দুইটা, এক্স একটা আননোন, ভি এ একটা আননোন। সো দুইটা যখন আননোন তখন তোমার ইকুয়েশন একটা লাগবেই, তখন তোমার খেয়ে হেল্প করবে কে, সেটা হচ্ছে তোমার ভরবেগের সংরক্ষণ সূত্র, ঠিক আছে। শক্তি সংরক্ষণশীলতা তো প্রয়োগ করে ফেললাম, দেখলাম ইকুয়েশন দ্বারা করে ফেলছি আমরা, ঠিক আছে পারফেক্ট, কিন্তু আননোন হয়ে গেছে দুইটা। এখন আমাদের আরেকটা ইকুয়েশন লাগবে, তো সেটা হচ্ছে আমাদের এই যে
ভরবেগের সংরক্ষণ সূত্র। তো দেখো ভরবেগের সংরক্ষণ সূত্র সেম কথা, ইনিশিয়ালি এই সিস্টেমের মোট ভরবেগ যা, ফাইনালিও বা আমরা যেই কেস নিয়ে কথা বলতেছি সেই কেসেও মোট ভরবেগ তাই থাকবে। সো ইনিশিয়ালি তাদের দুইজনের থেকে নড়াচড়ে নাই, দুইজনের তো স্থির ছিল, মাত্র ছেড়ে দিছি, ওই অবস্থায় তাদের দুইজনেরই মোট ভরবেগ তো শূন্য, এটারও শূন্য মোট ভরবেগ, এটারও ভরবেগ শূন্য, 2 কেজিটারও ভরবেগ শূন্য, তো শেষ, 0 + 0 = 0 থাকবে। তাহলে দেখো এইটা শুরুতে যদি শূন্য থাকে তাহলে পরবর্তীতে দুইটার যোগফল শূন্য হওয়া লাগবে। তো আমি লিখলাম কি এই পাশে বাম পক্ষ মানে ইনিশিয়াল কেসে মোট ভরবেগ যা, ফাইনাল কেসেও মোট ভরবেগ তাই হওয়া লাগবে, তাই কি না? আচ্ছা, আমি একটু এখানে মুছে দিই, কারণ এখানে কিছু জিনিসপত্র আসবে, পরে দেখতে পারবা না, এগুলো এখান থেকে সরিয়ে দিই। হ্যাঁ, এখন আমি মানগুলো বসাই। তো দেখো এই পাশে তো 0 আসেই, এখন এম এর ভর তো 1, VA তো হচ্ছে এর বেগ VA প্লাস বি এর ভর তো 2। দেখো এখন এখানে কিন্তু দিকটা ম্যাটার করে, শক্তির ক্ষেত্রে তোমার দিক নিয়ে ভাবতে হয় না, কারণ শক্তির কিন্তু কোনো দিক নেই, শক্তি কিন্তু শক্তি পজিটিভ রাশি, তাই মানে ব্যাপারটা বুঝছো আশা করি। শক্তি কিন্তু দিকের ভিত্তিতে এইভাবে প্লাস মাইনাস বা দিক চেঞ্জ করতে হয় না, মাইনাস তো অন্য হিসেবে আসছে, থিওরি পড়লেই বুঝবা। বাট এখানে ভরবেগ কিন্তু ভেক্টর রাশি, তাইলে তুমি যদি এর দিককে বা এর গতির দিককে বলা পজিটিভ, তোমার কিন্তু অবশ্যই বি এর গতির দিক থেকে নেগেটিভ বলাই লাগবে। তো আমি ডান দিককে স্বাভাবিকভাবেই পজিটিভ বলতেছি, আমি বাম দিককে নেগেটিভ বলতেই হবে। তো আমি কী করলাম, এই যে 3.6 সেন্টিমিটার/আওয়ার অথবা 10⁻5 যে মানটা, সেটাকে মাইনাস বলে দিলাম। তো সেখান থেকে কিন্তু আমরা খুব সহজেই তারা খুব সহজের আগে আমি কলমটা নিয়ে আসি, হ্যাঁ খুব সহজেই এখান থেকে ভি এর মানটা পেয়ে যাচ্ছে কি, এই যে এটা যদি এই পাশে আসে তো পজিটিভ হয়ে যাবে, কি হবে সেটা 2tan−5। তো ভি এর মান কিন্তু এই ভরবেগের সংরক্ষণ থেকেই ডিরেক্ট পেয়ে যাচ্ছি। এখন তুমি সেখান থেকে এই ভি এর মানটা এখানে বসায় দাও, দেন ইউ উইল গেট দ্য এক্স। তাহলে তুমি ভি এও পেয়ে গেলা, তুমি ভি এক্স এর মানটাও পেয়ে গেলা। তাহলে এই হচ্ছে সঠিক মেথড, যে মেথডে তুমি এই ম্যাথটা সলভ করতে পারো। আরেকটা মেথড আছে যে মেথডে তুমি সলভ করতে পারো, বাট সেটা আমার কাছে অনেকটাই কমপ্লিকেটেড মনে হয় অনেকের ক্ষেত্রেই, যে তুমি ক্যালকুলাস ইউজ করতে পারো। বাট আমার কথা হচ্ছে আমি ক্যালকুলাস ব্যবহার করি তো এই সূত্রগুলো নিয়ে আসছি, তাই না? তো আমার কেন কষ্ট করে আবার ক্যালকুলাস ইউজ করা লাগবে? আমার ক্যালকুলাস ইউজ করার দরকার নেই, যেহেতু শক্তির সংরক্ষণশীলতার মতো এবং ভরবেগের সংরক্ষণের মতো পাওয়ারফুল ফর্মুলা আমি জানি, আমি কেন এগুলো পরীক্ষায় ইউজ করব না? আমি যেহেতু এগুলো জানি, আমি এগুলার বেস্ট ইউজ করব, ঠিক আছে? সো আমি আশা করি বুঝতে পারছো তোমরা। এই কনফিউশনগুলো সবার মধ্যেই আছে, যে হুট করেই সবাই এই সূত্রগুলো ঠাস করে নিয়ে আসে। সো এইগুলো যাতে আমরা না নিয়ে আসি, এই জন্য একটু সাবধান থাকা লাগবে, একটু সচেতন থাকা লাগবে আর কি, যে আমি একটু বোঝার চেষ্টা করি যে আমার এখানে বলটা পরিবর্তনশীল নাকি কনস্ট্যান্ট। আমাদের এই প্রশ্নে শিওরলি বলটা পরিবর্তনশীল, কারণ বস্তুটা একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে। সিমিলার একটা ম্যাথ আমি কিছুদিন আগে বানানো আছে আমার, মেবি 1 বছর আগে বানাইছিলাম, বুয়েটের কোনো এক বছর 19 সালে মেবি একটা প্রশ্ন আসছিল মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টার থেকে। সেখানে 2টা স্টারের, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, সেখানে 2টা স্টার একটার দিকে একটা ধাবিত হচ্ছিল। প্রশ্ন ছিল 2টার ভরই সমান, 2টার ব্যাসার্ধ সেম। তাহলে প্রশ্ন হচ্ছে তারা সংঘর্ষের পূর্বে তাদের বেগ কত হবে। এক্সাক্ট সেম কনসেপ্টের ম্যাথ, বাট ওখানে জাস্ট ভরবেগের সংরক্ষণ ইউজ করতে হয় না, শক্তি সংরক্ষণ দিয়ে ওই ম্যাথটা করে ফেলা যায়। বাট এই ম্যাথটাতে আর কি 2টাই ব্যবহার করতে হয়। সো তুমি বেটার হয় এই ধরনের প্রবলেমগুলো একটু নাড়াচাড়া করে যাও, পরীক্ষায় হয়তো কমন পড়েও যেতে পারে। ওকে, সো আশা করি ভিডিওটা বুঝতে পারছো, কনসেপ্টটা বুঝতে পারছো, ভুলটা কী করতে পারে সেটা বুঝতে পারছো, এবং কীভাবে সঠিকভাবে করতে হয় এটার বেটার মেথডটা দেখে ফেলছো। সো আশা করি এরকম প্রবলেম আসলে তুমি পরীক্ষায় সলভ করতে পারবা ইনশাআল্লাহ। ওকে, তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। আল্লাহ হাফেজ।